Hello, dear viewers and learners. Welcome back to my online English class in my YouTube channel, You Too Can Learn English. আশা করি তোমরা সকলে ভালো আছো এবং সুস্থ আছো। আজকের এই ক্লাসে আমি এইচএসসি ইংলিশ সেকেন্ড পেপারের রাইট ফর্মস অফ ভার্বস এর একটি বোর্ড কোশ্চেন সলিউশন করব। আর বোর্ড কোশ্চেনটি নেওয়া হয়েছে ঢাকা বোর্ড 2016 থেকে, তোমরা দেখতে পাচ্ছ। আশা করি তোমরা প্রস্তুত রয়েছে ভিডিও ক্লাসটি সম্পূর্ণ করার জন্য। আশা করি ভিডিও ক্লাসটি সম্পূর্ণ করলে তোমরা এই কোশ্চেনের সাথে সম্পর্কিত যে সকল রুলস রয়েছে রাইট ফর্মস অফ ভার্বস সেগুলো তোমাদের মনে চলে আসবে এবং না জানা থাকলে জানা হয়ে যাবে এবং কিভাবে ব্যবহার করা হবে সে সম্পর্কে পুরোপুরি জেনে যাবে। সো তোমরা জানো যে ইংলিশ সেকেন্ড পেপারের যে কোশ্চেন থাকে তার 5 নম্বর কোশ্চেনে রাইট ফর্ম ভার্বসটি দেওয়া হয় এবং এখানে বলা হয়েছে কি, read the text and fill in the gaps with the correct forms of verbs as per subject and context। অর্থাৎ তোমাকে যে টেক্সটটি রয়েছে সেই টেক্সটের যে সেন্টেন্স রয়েছে সেই সেন্টেন্সের সাবজেক্ট অনুসারে এবং এই টেক্সটের গল্প অনুসারে যে রাইট ফর্মস আর কারেক্ট ফর্মস অফ ভার্বস দিয়ে তোমাকে এই গ্যাপগুলোকে পূরণ করতে হবে প্যাসেজটি পড়ার পর। তা কোশ্চেনটি সমাধান করার পূর্বে আমি কিছু ইনস্ট্রাকশন তোমাদেরকে একটু দিতে চাই, যেটা আমি প্রায় দিয়ে থাকি, যে রাইট ফর্ম ভার্বস করার সময় আমরা কিভাবে অ্যাডভান্স করব, সামনের দিকে আগাবো বা অ্যাপ্রোচটা হবে কেমন আমাদের, তাই না? কিভাবে আমরা কি শুরু মোটামুটি রাইট ফর্ম ভার্ব করতে মানে সমাধান করতে করতে যাব, নাকি আসলে একটু নির্দিষ্ট ধারাবাহিকতা অনুসারে আমি আগাবো? তো সেই ধারাবাহিকতা অনুসারে আমি কিছু ইনস্ট্রাকশন তোমাদের দিচ্ছি, সেটা তোমরা অবশ্যই ফলো করবে প্রতিটা সময় যখনই তোমরা রাইট ফর্ম ভার্বসের কোনো কোশ্চেন সমাধান করতে যাবে। তো এখানে দেখো সেই বিষয়টা আমি দিয়েছি। তো এখানে যে আমি কয়েকটি ধাপ আলোচনা করেছি সেই ধাপগুলো তোমরা মানে ধাপ বাই ধাপ বা স্টেপ বাই স্টেপ তোমরা কিন্তু আগাবে, তাহলে তোমার জন্য সুবিধা হবে। প্রথম স্টেপটা কি হবে? রিড দ্য হোল টেক্সট অ্যান্ড দেন আন্ডারস্ট্যান্ড দ্য কনটেক্সট। তাহলে আমাকে পুরো প্যাসেজটি পড়তে হবে এবং প্যাসেজটিতে কি গল্প সম্পর্কে কি বলা হয়েছে বা কি গল্প বলা হয়েছে বা কি নিয়ে আলোচনা করা হয়েছে সেটা আমাকে বুঝতে হবে। ফাইন্ড আউট দ্য টেন্সেস অর টেন্স ইউজড ইন দ্য কনটেক্সট বা টেক্সট। এই টেক্সটে মোটামুটি কোন টেন্স ইউজ করা হয়েছে অথবা একের অধিক টেন্স এর ভিতরে আসবে কিনা সেটা তোমাদের একটু বুঝে নিতে হবে গল্পটা পড়েই, গল্পের ধারণা অনুসারে। হ্যাঁ, তারপর বলা হচ্ছে থার্ড স্টেপে গিয়ে আমরা কি করব? রিড দ্য ইন্ডিভিজুয়াল সেন্টেন্স অ্যান্ড ফাইন্ড আউট দ্য সেন্টেন্স প্যাটার্ন। এবার আমরা সমাধানে চলে যাব আর কি, এবং প্রত্যেকবার একটা করে সেন্টেন্স পড়বো ইন্ডিভিজুয়ালি এবং সেই সেন্টেন্সটাকে বোঝার চেষ্টা করবো সেটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এরপর ওই সিঙ্গেল সেন্টেন্সেই আমরা ধরে ফেললাম মনে করো যে সিম্পল অথবা কমপ্লেক্স অথবা কম্পাউন্ড। এরপর আমাকে ওই অনুসারেই অ্যাকর্ডিংলি ফাইন্ড আউট ইফ দ্য ভার্ব ইন ব্র্যাকেটস অফ দ্য সিম্পল সেন্টেন্স অর অফ দ্য ক্লজ অফ দ্য কমপ্লেক্স অর কম্পাউন্ড সেন্টেন্স। তাহলে হয় ব্র্যাকেটের যে ভার্ব থাকবে সেটি হবে হয় সিম্পল সেন্টেন্সের একটা ভার্ব, অথবা যদি কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স হয় সেক্ষেত্রে তার একটা নির্দিষ্ট ক্লজ হবে। তা সেই ক্লজে ধরে নেওয়ার পর আমাদেরকে ভাবতে হবে যে ওই ব্র্যাকেটের ভার্বটি এটা কি ফাইনাইট হবে নাকি নন ফাইনাইট করতে হবে, মানে ব্র্যাকেটে যে ভার্বটি দেওয়া আছে সেটা কি ফাইনাইট ভাবে উপস্থাপন করব নাকি নন ফাইনাইট ভাবে উপস্থাপন করব। তাহলে আমাকে বিষয়টা ওই ক্লজ বা ওই সিম্পল সেন্টেন্সটা আমাকে পড়ে বুঝতে হবে যে ওই অংশটুকুর ভিতরে আর কোনো ভার্ব আছে কিনা, তাই না? যদি অন্য কোনো ভার্ব থাকে তাহলে সেই ভার্বের আদলে এটাকে ফাইনাইট করতে হবে নাকি নন ফাইনাইট করতে হবে, নাকি অন্য কোনো ভার্ব নেই এটাকেই ফাইনাইট করতে হবে। এই কয়েকটা বিষয় কিন্তু খেয়াল করতে হবে। তাহলে মনে করো আমি ধরে ফেলেছি যে এটাকে ফাইনাইট করতে হবে, তাহলে ইফ ফাইনাইট, যদি ফাইনাইটই করতে হয়, ফার্স্ট থিং টেন্স অফ দ্য ভার্ব, তারপর তোমাকে টেন্সের কথা ভাবতে হবে, যেহেতু ফাইনাইট মানে আমাকে টেন্সের কথা ভাবতে হবে। টেন্স ভাবার পরে আমাকে ভাবতে হবে দেন ভয়েস, এটাকে কোনো ভয়েস চেঞ্জে আনতে হবে কিনা, অ্যাক্টিভ করতে হবে নাকি প্যাসিভ করতে হবে। এখন যদি ফাইনাইট না হয়, যে আমি ব্র্যাকেটে যে ভার্বটি আছে ওটাকে ফাইনাইট করতে হবে না নন ফাইনাইট করতে হবে, তখন কি করতে হবে? তা হচ্ছে বাট নন ফাইনাইট যদি করতে হয়, ফাইন্ড আউট হুইচ নন ফাইনাইট ফর্ম উইল বি অ্যাপ্লিকেবল ইন দ্যাট পার্টিকুলার ভার্ব। তাহলে ওই ব্র্যাকেটের ভার্বটিতে কোন নন ফাইনাইট ভার্ব আমাকে ইউজ করতে হবে। প্রথমে ভাবতে এটা কি ইনফিনিটিভ নাকি জিরান্ট নাকি প্রেজেন্ট পার্টিসিপল নাকি পাস্ট পার্টিসিপল। যেহেতু তোমাদের অলরেডি জানা রয়েছে যে কখন ইনফিনিটিভ ইউজ করতে হবে, কখন জিরান্ড ইউজ করতে হবে, কখন প্রেজেন্ট পার্টিসিপল ইউজ করতে হবে বা কখন পাস্ট পার্টিসিপল ইউজ করতে হবে, সেটা কিন্তু আশা করি তোমাদের জানা রয়েছে। তাহলে তোমরা বুঝে ফেলতে পারবে। আর যদি জানা না থাকে তাহলে অবশ্যই আমি যখন আলোচনা করব একটু
উম, মোটামুটি অ্যাটেনশন রাখতে হবে যাতে বিষয়টি বুঝতে পারো যে কখন ইনফিনিটিভ কখন জেনারেল করবো, কারণ আমি বিষয়গুলোকে প্র্যাকটিক্যালি আলোচনা করি। কোনো রাইট ফর্ম অফ ভার্বস যে রুলস রয়েছে হাজার হাজার সেগুলোতে আলোচনা না করে জাস্ট সিম্পলি আমি চেষ্টা করি এই স্টেপগুলোকে ফলো করার মাধ্যমে কি কি বিষয়টা আসবে সেই প্র্যাকটিক্যাল যে থিওরিগুলো সেগুলোকে প্রয়োগ করতে। তো আশা করি এই 6টা স্টেপ তোমরা ধারাবাহিকভাবে মনে রাখবে এবং আমি এই 6টা স্টেপের মাধ্যমে কিন্তু আগাবো। তা চলো আমরা এবার সমাধানে চলে যাই। এই হচ্ছে কোশ্চেনটি, একটু বড় করে নিই। এই, তাহলে এবার আমরা গল্পটি পুরো পড়ে নিব। প্রথম স্টেপ, তাই না? ফুটবল ইজ আ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে ফুটবল হচ্ছে আমাদের দেশের একটা খুবই জনপ্রিয় খেলা। ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেইন 11 প্লেয়ার্স ইচ। মানে এই খেলাটি আয়োজন করা হয় দুটা দলের মধ্যে, যে দুটা দলের প্রত্যেকটাতে কয়জন করে? 11 জন করে প্লেয়ার থাকে। দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস, দুটা দলেরই ক্যাপ্টেন লিড দেয়ার গ্রুপস, তাদের এই দলগুলোকে কি করে? পরিচালনা করে। দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড। এটা হচ্ছে সবচেয়ে এক্সাইটিং মানে উত্তেজনা করে এবং মানে এনজয় করার মতো, তাই না? এনজয়েবল, বিনোদনযোগ্য একটা গেম যেটাকে সারা বিশ্বে খেলা হয়, মানে এ পর্যন্ত যত খেলা হয়েছে আর কি। ইট রান ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ। আমরা এটা জানি 1 ঘন্টা এবং 30 মিনিট, তাই তো? মানে 1.5 ঘন্টার জন্য খেলা হয়। উইথ অ্যান ইন্টারভেল আফটার হাফ অফ দ্য টাইম বি ওভার। মানে হাফ টাইম মানে আমরা জানি অর্ধেক সময় চলে যাওয়ার পর একটা ইন্টারভেল বা বিরতি থাকে, তারপরে পরবর্তী অংশ আবার শুরু হয়। Any football tournament arranged between two strong teams can be exciting. বলছে দুই দলের মধ্যে যে খেলার বা টুর্নামেন্টের আয়োজন করা হয় সেই টুর্নামেন্টটা সবচেয়ে বেশি এক্সাইটিং হয়, কারণ দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড। মানে শেষ পর্যন্ত রেজাল্টটা আসলে আনপ্রেডিক্টেবল, মানে কি? অপ্রত্যাশিত হতে পারে, তাই না? আমরা ভবিষ্যৎবাণী করতে পারি, অজানা থেকে যায়, মানে কখন কি ঘটতে পারে প্রেডিক্ট করা যায় না, তাই না? বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিম স্কোর আ গোল উইদিন সেকেন্ডস। বলতে কারণ সেকেন্ডের মধ্যে এক দল একটা গোল করার মাধ্যমে অন্য দলের উপরে কিন্তু জয়লাভ করে ফেলতে পারে। দ্য রেফারি ইজ টু সি, রেফারিকে দেখতে হয় whether রুলস অ্যান্ড অর্ডার মেনটেন বাই দ্য প্লেয়ার্স, যে নিয়ম কানুনগুলো আদেশগুলো প্লেয়াররা ঠিকমতো মানছে কিনা সেটা রেফারি কিন্তু দেখাশোনা করে থাকে। সো ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা বুঝতে পেরেছো কনটেক্সট। এটা একটি খেলা নিয়ে আলোচনা করা হয়েছে, ফুটবল, তাই না? তাহলে কনটেক্সটটা বুঝলাম। এবং এখানে ফুটবল মানেই তো আমরা জানি একটা গেম যেটা এখনো খেলা হয়, এবং এখানে কিন্তু কোনো নির্দিষ্ট খেলাকে বলা হয়নি যে কোনো একটা ম্যাচ হচ্ছিল সেই ম্যাচকে বলা হয়েছে, তাহলে পাস্ট টেন্সে হতো। কিন্তু এখানে জাস্ট জেনারেলি ফুটবলকে আলোচনা করা হয়েছে, অতএব এখানে যে আলোচনা করা হয়েছে এটা পুরোটাই প্রেজেন্ট টেন্সে আছে। আমরা তাহলে টেন্স ধরে ফেললাম এবং কনটেক্সটটাও বুঝে ফেলেছি। এবার আমরা সিঙ্গেল সিঙ্গেল সেন্টেন্সগুলো পড়বো এবং সমাধান করতে করতে আগিয়ে যাব, ঠিক আছে? ফুটবল ইজ এ ফেভারিট গেম ইন আওয়ার কান্ট্রি। তাহলে আমাদের দেশে ফুটবল একটা খুবই জনপ্রিয় খেলা। কোন টেন্সে আছে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে আছে, কারণ এটা ইজ হচ্ছে বি ভার্ব, যেটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে রয়েছে। ইট অ্যারেঞ্জ বিটুইন টু টিমস কন্টেইন 11 প্লেয়ার্স ইচ। দেখো এই সেন্টেন্সে দুটা ভার্বের ব্র্যাকেট রয়েছে। এবার বোঝো এই দুটা ভার্বের ছাড়াও অন্য কোনো ভার্ব আছে কিনা। এই দুটা ভার্ব ছাড়াও অন্য কোনো ফাইনাইট বা নন ফাইনাইট ভার্ব নেই। তার মানে এই দুটার মধ্যে একটাকে ফাইনাইট করতে হবে, একটাকে নন ফাইনাইট করতে হবে। এবার তোমাকে বুঝতে পারতে হবে যে কোনটাকে ফাইনাইট করলে এবং কোনটাকে নন ফাইনাইট করলে একটা নির্দিষ্ট অর্থ পাওয়া যেতে পারে, ঠিক আছে? তাহলে বলা হচ্ছে, দেখো ইট মানে কি? ফুটবল। অ্যারেঞ্জ বিটুইন টু টিমস, তাহলে ফুটবলটা আয়োজন করা হয় কয় দলের ভিতর? দুই দলের ভিতর। যে দুই দলের কি থাকে? 11টা করে প্লেয়ার থাকে। তাহলে এখানে তুমি যদি একটু অর্থ করতে যাও বা একটু সেন্স ডেভেলপ করতে হবে, আসলে এগুলোকে তো সবসময় রুলস দিয়ে প্রয়োগ করা যাবে না, বা তুমি ধরতে হবে, একটু হলেও তোমাকে সেন্স করতে পারতে হবে মিনিংটা। তাহলে দেখো এই খেলাটি আয়োজন করা হয় দুটা দলের ভিতরে, যে দুটা দলের 11টা করে প্লেয়ার থাকে। তাহলে যে নামক যে কনজাংশনটি আসছে সেটা কোন ভার্বের ক্ষেত্রে আসছে? নিশ্চয়ই এই কন্টেইনের জন্য আসছে। তার মানে আমরা দেখব যে ফাইনাইট ভার্ব আমাকে অ্যারেঞ্জ করতে হচ্ছে, অ্যারেঞ্জটাকে ফাইনাইট করতে হচ্ছে। আর যেহেতু একটা ধারাবাহিকতা আসছে বা নন ফাইনাইট ভার্ব আসছে,
সেই নন ফাইনাইট সেন্সটা আসছে বা একটা কমপ্লেক্স সেন্স আসছে, সেই ভার্বটাকে আমরা যদি কমপ্লেক্স সেন্টেন্স না হয়ে থাকে তাহলে আমরা সেটাকে নন ফাইনাইট করব। তাহলে এখানে অ্যারেঞ্জ এবং কন্টেন্ট এই দুটার মধ্যে একটা সেন্স আমাকে ডেভেলপ করতে হচ্ছে। যে প্রথমে আমাকে বলছে যে দুটা দলের মধ্যে এই খেলাটার আয়োজন করা হয়, অর্থ কমপ্লিট। তাহলে এখন যে দুটা দলের কি থাকে, 11টা করে প্লেয়ার থাকে, বা প্রত্যেক দলের 11টা করে প্লেয়ার নিয়ে দুটা দলের ভিতরে এই খেলার আয়োজন করা হয়, এরকম একটা সেন্স আসতেছে। তার মানে দেখো, আমাকে কিন্তু সেন্সটা করতে পারতে হচ্ছে যে অ্যারেঞ্জই হচ্ছে এখানে ফাইনাইট আর কন্টেন্ট হচ্ছে এখানে নন ফাইনাইট হবে। তাহলে আমি ফাইনাইটটা বুঝে ফেললাম। ফাইনাইট বোঝার পর আমাকে পরবর্তী স্টেপ নিতে হলেই বলতে হচ্ছে এটা কোন টেন্সে হবে। যেহেতু এটা দুই দলের মধ্যেই খেলা হয়, যেহেতু এই ঘটনাটা অন্য কোনো ঘটনাকে উল্লেখ করেনি, এটা জাস্ট জেনারেল একটা আলোচনা করা হচ্ছে, অতএব এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হবে। তাহলে টেন্সটা আমরা ধরে ফেলছি। তাহলে এটা অ্যারেঞ্জ করা হয়। অ্যারেঞ্জ করা কাজটি কে করে? ইট করে। কি ইট তো ফুটবল, এটা তো অ্যারেঞ্জ নিজে করতে পারে না। তাহলে একে অ্যারেঞ্জ করা হয়। তার মানে এবার ভয়েসটা আমি বুঝলাম যে এটা আসলে ভয়েস করা যাবে কিনা, মানে অ্যাক্টিভ বা প্যাসিভে। ভয়েস করা বলতে আমরা বুঝবো এটা অ্যাক্টিভে রাখবো নাকি প্যাসিভে করবো। তাহলে অবশ্যই আমাকে বুঝতে হচ্ছে এটা প্যাসিভ সেন্সে আসতে হবে, কারণ এখানে এজেন্ট যে যারা কাজটি করে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে অথরিটি হোক বা যারা খেলা আয়োজন করে তাদের কথা এখানে আসছে, অতএব এটা প্রেজেন্ট ইনডেফিনিটের প্যাসিভ ভয়েসে করতে হবে। এখন প্যাসিভ ভয়েস করতে হলে আমাকে কি করতে হবে? টেন্স অনুসারে একটা অতিরিক্ত বি ভার্ব নিয়ে আসতে হবে, কারণ আমরা জানি মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করে ফেলছি। এখন আমরা জানি মূল ভার্বের সবসময় কি হয়? পাস্ট পার্টিসিপল হয়, তাই না? তো এখন মূল ভার্বের পাস্ট পার্টিসিপল দিয়ে তো আমি টেন্সটা বোঝাতে পারছি না, কারণ এটা তো তাহলে পাস্ট ইনডেফিনিট টেন্স নির্দেশ করছে। তাহলে আমাকে তো প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সটাকে নির্দেশ করতে হবে। প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের কি থাকে? শুধুমাত্র মূল ভার্ব থাকে একটা। অতএব ওই মূল ভার্বটার যে টেন্স থাকবে, যেহেতু আমরা আপাতত মূল ভার্বটাকে পাস্ট পার্টিসিপল করে ফেলছি, তাহলে ওই যে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের যে সিঙ্গেল একটা ভার্ব থাকে, সেই ভার্বের যে চেহারা থাকে, যে টেন্স থাকে, সেই রূপটা আমাকে এই জায়গায় বসাতে হবে। কোন রূপ থাকে? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্রেজেন্ট রূপ থাকে। তার মানে এখানে একটা অতিরিক্ত বি ভার্ব দিয়ে সেই প্রেজেন্ট রূপের একটা রিপ্রেজেন্টেশন করতে হবে জাস্ট। তাহলে প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের ক্ষেত্রে আমরা যদি বি ভার্বকে বসাই তাহলে কি আসে? এম, ইজ, আর আসে। তাহলে এটার সাথে কি আসবে? ইজ আসবে। তাহলে ইট ইজ অ্যারেঞ্জড। তাহলে ইজ দিয়ে কি প্রকাশ করলো? প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর ইজ সহ অ্যারেঞ্জড মিলে কি প্রকাশ পেলে? এটা প্যাসিভ। তার মানে এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের প্যাসিভ। কথা কি বোঝা গেছে? এই তো। এবার এটা আমরা করে ফেললাম। তাহলে এই পুরোটা হয়ে গেল আমাদের একটি ভার্বের সমাধান। তাহলে অ্যারেঞ্জ করা হয় দুটা দলের ভিতরে। এখন কন্টেন্ট মানে হচ্ছে থাকা বা অধিকার করা বা ভিতরে থাকা, ধারণ করা, এরকম। তাহলে কি ধারণ করে? 11 প্লেয়ার্স ইচ, মানে কারা ধারণ করে? প্রত্যেকটা টিম। তাহলে প্রত্যেকটা টিমের কয়টা করে প্লেয়ার থাকে? 11টা করে প্লেয়ার থাকে। একটা বিষয় আমি বলে রাখি যে ইন টু করব নাকি আইএনজি করব, যেহেতু আমরা নন ফাইনাইট করব, অথবা পাস্ট পার্টিসিপল করব, এর জন্য তিনটা সেন্স রয়েছে। তিনটা ব্যাপার যদি আমরা বুঝতে পারি, এখানে ফাইনাইট ভার্ব থাকা সত্ত্বেও একটা সিম্পল সেন্টেন্সে যে নন ফাইনাইট ভার্ব থাকবে সেটাতে যদি ব্র্যাকেট দেওয়া থাকে, তাহলে আমাকে ভাবতে হবে এই কাজটি কার দ্বারা হচ্ছে। এই যে ব্র্যাকেটের ভার্বটি থাকবে সেটা কার দ্বারা হবে? ওই সেন্টেন্সের সাবজেক্ট দ্বারা হচ্ছে, নাকি তার পূর্বের যে একটা ওয়ার্ড থাকে বা নাউন থাকে বা প্রোনাউন থাকে তার দ্বারা হচ্ছে, নাকি যার দ্বারা কাজটি হবে তার উল্লেখ নেই? ব্যাপারটা কিন্তু এই তিনটা। তাহলে ব্র্যাকেটের যে ভার্বটি থাকবে তাকে যদি নন ফাইনাইট করতে হয়, তাহলে প্রথমে আমাকে ভাবতে হবে এই ভার্বটাও কি এই সাবজেক্ট দ্বারাই হবে, নাকি এই ভার্বটা কি এই বর্তমানে যে নাউনটার পাশে বসেছে সেই নাউন দ্বারা সংগঠিত হয়, অথবা যাদের দ্বারা কাজটি সংগঠিত হয় তাদের উল্লেখ নেই। সবসময় এই তিনটা ব্যাপার আমরা খেয়াল রাখবো। যদি মনে হয়, আপাতত আমি একটা বিষয় আলোচনা করছি, যদি মনে হয় ঠিক ভার্বটি ঠিক তার পূর্বের যে নাউন রয়েছে তার দ্বারাই সংগঠিত হয়, তাহলে আমরা তার সাথে আইএনজি করে দিব, মানে জিরেন্ড করে দিব, সরি প্রেজেন্ট পার্টিসিপল করে দিব। কারণ আমরা জানি প্রেজেন্ট পার্টিসিপলটা কি, যে এটা হচ্ছে কি কোনো নাউনের আগে বা পরে বসে তাকে মডিফাই করে, সেটা প্রি মডিফায়ার হোক অথবা পোস্ট মডিফায়ার হোক, যে কোনো একটা হিসেবে কাজ করে। অতএব এটা যেহেতু পোস্ট মডিফায়ার হিসেবে কাজ করছে এবং যার দ্বারা কাজটি হয় ঠিক তার পাশেই বসেছে, অতএব আমাকে কি করতে হবে? এখানে আইএনজি দ্বারা করতে হবে। ঠিক আছে? তাহলে কি করবে? এখানে তোমরা যদি একটু রিসার্চ করে দেখো তাহলে কিন্তু এই বিষয়টা তোমাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, যে আমরা যখনই নন ফাইনাইট ভার্ব করব তখন আমাদের কাজ হলো যে যে ভার্বটিকে আমি নন ফাইনাইট করব সেই ভার্বটি কার দ্বারা সংগঠিত হচ্ছে, মানে তার এজেন্টটাকে।
যদি সাবজেক্ট এজেন্ট হয়ে থাকে তাহলে এক ধরনের সেন্স হবে, যদি ঠিক তার পূর্বে যে নাউন রয়েছে তার দ্বারা সংগঠিত হয় তাহলে এক ধরনের সেন্স হবে, আর সাবজেক্ট দ্বারাও নয় আবার তার পূর্বের নাউন দ্বারাও নয়, বরং অন্য কারো দ্বারা হবে যার উল্লেখ এখানে নেই বা পরে রয়েছে, যদি এরকমটা সেন্স হয় তখন এক ধরনের সেন্স হবে। তাহলে আপাতত এইটুকুই বললাম যে যদি মনে হয় যে কাজটি যার দ্বারা সংগঠিত হবে সে তার সামনেই রয়েছে বা পূর্বের নাউনটাই হচ্ছে তার এজেন্ট, মানে ওর দ্বারাই সংগঠিত হবে, তখন তার সাথে আমরা আইএনজি করব। দেখো টিম কন্টেইন করে নাকি, টিমের ভিতরেই কিন্তু থাকে, অতএব এটা একটি মোটামুটি নন ফাইনাইট ভার্ব এবং এটা হলো একটি প্রেজেন্ট পার্টিসিপল, যা আমরা আইএনজি করে ফেললাম। তাহলে আশা করি তোমরা বুঝতে পেরেছো, আরো বেশি ক্লিয়ার হবে যতদিন তোমরা ক্লাসগুলো করবে। প্রত্যেকটা ক্লাসে কিন্তু আমি এভাবে আলোচনা করেছি প্র্যাকটিক্যালি, তোমরা ক্লাসগুলো দেখলে অবশ্যই উপকৃত হবে। এরপর চলে যাই, দ্য ক্যাপ্টেন্স অফ বোথ টিমস লিড দেয়ার গ্রুপস। তাহলে এই সেন্টেন্সটি হচ্ছে কি, একটি সিম্পল সেন্টেন্স, এখানে আর কোনো ভার্ব নেই, যেহেতু কোনো ভার্ব নেই তাহলে এটা একটি ভার্ব। এখন একে আমার ফাইনাইট করতে হবে কারণ আর কোনো ভার্ব নেই। এখন ফাইনাইট করতে হলে টেন্সের কথা ভাবতে বলছে, এখন অর্থ বুঝে টেন্স করতে হবে, যে প্রত্যেক দলের যে নেতা থাকে বা ক্যাপ্টেন থাকে তারা এই দলগুলোকে পরিচালনা করে। তাহলে যেহেতু এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, এটা একটা মোটামুটি জেনারেল কথাবার্তা, তাই না? জেনারেল কোনো কথাবার্তা হলেই আমরা কিন্তু তাকে কি কি করব, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। তাহলে এখানে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করব। এখন প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে করতে হলে আমাকে ভাবতে হবে যে আসলে এই কাজটি মানে ভার্বটি যার দ্বারা সংগঠিত হয় সে কি সিঙ্গুলার নাকি প্লুরাল ফর্ম। এখন এই ভার্বটি কি লিড কি টিম দ্বারা হচ্ছে না ক্যাপ্টেন দ্বারা হচ্ছে? ক্যাপ্টেন দ্বারা হচ্ছে, কারণ টিমের ক্যাপ্টেনটা পরিচালনা করে, অতএব হেডওয়ার্ড খুঁজে বার করতে হবে। আর যেহেতু ক্যাপ্টেনই হচ্ছে এখানে হেডওয়ার্ড এবং এটা হচ্ছে প্লুরাল ফর্ম, অতএব এখানে আর এস বাই এস করার দরকার নেই, আমরা জাস্ট এর বেস প্রেজেন্ট ফর্ম আছে সেই প্রেজেন্ট ফর্মটা বসাই দিলাম উইদাউট চেঞ্জিং অর ইউজিং any suffix, okay, s by s, এটা দিলাম। তাহলে লিড দেয়ার গ্রুপ, this is the most exciting and enjoyable game, this is the most exciting and enjoyable game ever play across the world। এটা খুবই গুরুত্বপূর্ণ, প্রথমেই ধরতে পারাটা খুবই গুরুত্বপূর্ণ যে সেন্টেন্সটা সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড। এখানে আমরা অলরেডি একটা ভার্ব পেয়ে গেছি ইজ, এখন ব্র্যাকেটে একটা ভার্ব রয়েছে, তখন এটাকে ফাইনাইট করব না নন ফাইনাইট করব সেটা বোঝার জন্য আমাকে ভাবতে হবে যে এটা কি সিম্পল সেন্টেন্স নাকি কমপ্লেক্স সেন্টেন্স। যদি সিম্পল সেন্টেন্স হয় তাহলে একে নন ফাইনাইট করতে হবে কারণ অলরেডি একটা ফাইনাইট ভার্ব রয়েছে। আর যদি কমপ্লেক্স সেন্টেন্স হয় তখন আমাকে ভাবতে হবে যে এর মোটামুটি কনজাংশন কোনটা যা দিয়ে একটা নতুন ক্লজ হয়েছে। এখন যদি তোমরা ভুল করে অ্যান্ড কে ধরে ফেলো যে এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স, তাহলে ভাবতে হবে যে এটা একটি ক্লজ, কিন্তু এখানে সেই ক্লজের নির্দিষ্ট কোনো অর্থ দিচ্ছে না কিন্তু, বরং এটা এক্সাইটিং এবং এনজয়েবল এই দুটা অ্যাডজেক্টিভকে যুক্ত করার জন্য অ্যান্ডটা ব্যবহার করা হয়েছে, এটাকে কোনো ক্লজ হিসাবে যুক্ত করা হয়নি। কারণ দেখো দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম, তাহলে এই দা দিয়ে এই গেমকে বোঝাচ্ছে, অতএব গেমের আবার প্রি মডিফায়ার হিসেবে দুটো অ্যাডজেক্টিভ রয়েছে, আর দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করার জন্য আমরা অ্যান্ড যুক্ত করেছি, অতএব এটা একটি কম্পাউন্ড সেন্টেন্স নয়, বা এই অ্যান্ডটি কোনো ক্লজকে যুক্ত করেনি বরং দুটা ওয়ার্ডকে যুক্ত করেছে, দুটো অ্যাডজেক্টিভকে যুক্ত করেছে, তার মানে এটা একটি সিম্পল সেন্টেন্স। তাহলে এটাকে নন ফাইনাইট করতে হবে। এবার নন ফাইনাইট করার সময় ভাবতে হবে যে এই কাজটি কি সাবজেক্ট দ্বারা হচ্ছে, দিস ইজ দ্য মোস্ট এক্সাইটিং অ্যান্ড এনজয়েবল গেম এভার প্লে, প্লে মানে খেলা করা, তাহলে এই গেম মানে দিস বলতে এই ফুটবলকে বোঝাচ্ছে, তাহলে ফুটবল কি খেলা করে না, এর দ্বারা সংগঠিত হচ্ছে না কাজটি। অথবা তার পূর্বের ওয়ার্ডটি হচ্ছে গেম, এভার হচ্ছে একটি অ্যাডভার্ব, সেটা বাদ দিলাম, তাহলে প্লে হচ্ছে ভার্ব আর গেম হচ্ছে তার নাউন, তাহলে গেম মানে খেলা, তাহলে খেলা কি খেলা করে না, এটাও তাহলে তাহলে সাবজেক্ট দ্বারাও কাজটি হচ্ছে না, গেম এখানে যে একটি কমপ্লিমেন্ট রয়েছে বা যে পূর্বে একটি নাউন রয়েছে তার দ্বারাও কাজটি হচ্ছে না, তাহলে খেলাটা হয় কার দ্বারা, কারো দ্বারা হয়, মানে মানুষের দ্বারা হয় যাদেরকে এখানে উল্লেখ করা হয়নি। এই যে তাহলে দেখো একটা সেন্স এখানে পেয়েছিলাম, যদি তার পূর্বের নাউন দ্বারাই কাজটি হয় তাহলে তার সাথে আমরা আইএনজি করব। আর যদি মনে হয় যার দ্বারা কাজটি হচ্ছে তার কথা উল্লেখ নাই এবং নন ফাইনাইট করতে হবে, তখন আমরা করব কি পাস্ট পার্টিসিপল করব, আমরা কিন্তু বুঝে গেলাম। তাহলে এটাও কিন্তু হয়ে যাবে পাস্ট পার্টিসিপল, ঠিক আছে। তাহলে এখানে করলাম আমরা প্লেড, কিন্তু এটা পুরো প্যাসিভ নয়, এটা জাস্ট নন ফাইনাইট, কিন্তু এটা জাস্ট আমরা পাস্ট পার্টিসিপল করেছি কারণ এটা পাস্ট পার্টিসিপল ফ্রেজ হিসাবে এই গেমকে কিন্তু পোস্ট মডিফাই করেছে, অতএব এটা হচ্ছে একটি পাস্ট পার্টিসিপল ফ্রেজ, প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, যেমনটা ছিল কন্টেইনিং 11 প্লেয়ার্স, এটা দিয়ে টিমকে মডিফাই করছিল পোস্ট মডিফাই, একইভাবে প্লেড অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড এটাকে গেমকে মডিফাই করছে। তাহলে এখানে আইএনজি কেন হলো আর এখানে পাস্ট পার্টিসিপল কেন হলো তোমরা কিন্তু বুঝতে পেরেছো আশা করি, যে হয় কাজটি
সাবজেক্ট দ্বারা হবে, না হয় কাজটি তার পূর্বের নাউন দ্বারা হবে, আর না হয় কাজটি যাদের দ্বারা হবে বা সংগঠিত হয় বা করা হয় তাদের কথা উল্লেখ নেই বা পরে আছে। তাহলে উল্লেখ যদি না থাকে বা পরে থাকে তাহলে পাস্ট পার্টিসিপল করব। আর যদি পূর্বের ওয়ার্ডটাই যদি ওরই সংগঠক বা এজেন্ট হয়ে থাকে তাহলে আমরা তার সাথে আইএনজি করব। দেখি পরের অ্যাকশন আমরা যে চাই কেমন করে। এরপর আসি, ইট রান ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ উইথ অ্যান ইন্টারভেল আফটার হাফ অফ দ্য টাইম ড্যাশ ওভার। তাহলে আমাকে একটু মনোযোগের সহিত পড়তে হবে সেন্টেন্সটি সিম্পল কিনা। অলরেডি এখানে দুটো ভার্ব রয়েছে, রান এবং ওভার, দুটো ভার্ব রয়েছে এবং বুঝতে হবে এই ভার্বের সাবজেক্ট কারা। আফটার হাফ অফ দ্য টাইম ইজ ওভার, তার মানে এই ভার্বের সাবজেক্ট হচ্ছে হাফ অফ দ্য টাইম, তার মানে আফটার এখানে কনজাংশন, আফটার কিন্তু এখানে একটি কনজাংশন। তাহলে এখান থেকে শুরু করে এটা একটি ক্লজ, আর আফটারের পর এখান থেকে শুরু করে এটা একটি ক্লজ। তার মানে আমাদের এখন জিনিসটা সিম্পল হয়ে গেল। তার মানে পুরোটা না ভাবে আমি প্রথম ক্লজের অংশটুকু ভাববো, তারপরে পরের ক্লজের অংশটুকু ভাববো। ঠিক আছে তো? তাহলে প্রথম ক্লজে আমাদের প্রত্যেকটা ক্লজকে আমরা তখন সিম্পল সেন্টেন্সের মতো ভেবে নিব যে এর কোনো ভার্ব আছে কিনা। এর অন্য কোনো ভার্ব নেই, জাস্ট রানটাই হচ্ছে ভার্ব। তাহলে খেলা চলে, কতক্ষণ ধরে চলে? ফর অ্যান আওয়ার অ্যান্ড হাফ উইথ অ্যান ইন্টারভেল, অর্থাৎ একটা বিরতি সহ খেলাটা প্রায় 1.5 ঘন্টা ধরে চলে। তার মানে এটা একটা হচ্ছে ইন্ট্রানজিটিভ ভার্ব, মানে খেলা চলে এমন কাজ বোঝাচ্ছে। এবং ইটটা হচ্ছে এখানে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, এটা প্রেজেন্ট টেন্সেই করতে হবে। এই জন্য আমরা এখানে কি লাগাবো? রানস লাগাবো। এটা কিন্তু প্যাসিভ করা যাবে না, কারণ রান ভার্বের এখানে প্যাসিভ করা যাবে না, কারণ এটা একটি ইন্ট্রানজিটিভ ভার্ব। ঠিক আছে, চলে অর্থে বোঝাচ্ছে। তাহলে খেলা চলে ফর অ্যান আওয়ার অ্যান্ড আ হাফ, তাহলে আমরা টেন্স বুঝলাম কিন্তু এর কোনো ভয়েস হবে না, সেটা আমরা বুঝলাম। আফটার হাফ অফ দ্য টাইম, মানে হাফ অফ দ্য টাইম কি? ওভার, মানে শেষ হয়ে যাওয়ার পরে। তাহলে শেষ হয়ে যাওয়া, তাহলে শেষ হয় ইংলিশ কি? এটাও প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে করব, তাহলে ইজ ওভার। তাহলে হাফ টাইম হয় কখন? যাকে বলছি হাফ অফ দ্য টাইম চলে যাওয়ার পরে যে ইন্টারভেল বা বিরতি হয় তাকে আমরা বলি হাফ টাইম, তাই না? এটা বলে থাকি। তাহলে এইভাবে কিন্তু আমরা সমাধানটি করলাম। এগুলো ধীরে ধীরে করতে হবে কিন্তু, তাই না? যেহেতু তোমরা এখন প্র্যাকটিস করছো, যখন এই প্র্যাকটিসটা হয়ে যাবে না, যেমন আমি সহজে ধরতে পারছি বা কেমন করে হচ্ছে, এই প্র্যাকটিসটা হয়ে যাওয়ার পরে কিন্তু তোমাদের কাছে এই জিনিসটা আরো সহজ লাগবে। ওকে, any football tournament arranged between two strong teams can be exciting। দেখো এখানে আরেকটা বিষয় চলে এসেছে। তাহলে এই অংশটুকুকে আবার ধরতে হবে এটা কোনো সিম্পল, কমপ্লেক্স বা কম্পাউন্ড সেন্টেন্স কিনা। প্রথমেই দেখবো এখানে কোনো কনজাংশন নেই, বা উজ্জ্ব থাকতে পারে অনেক সময় কনজাংশন, সেটা আমাকে একটু ভাবতে হবে। কারণ any football tournament arranged between two strong teams can be exciting, এখন ক্যান বি এক্সাইটিং মানে মজার হয়, খুব এক্সাইটিং, আনন্দদায়ক হয়, কোনটা? অ্যানি ফুটবল টুর্নামেন্ট, এটাই হচ্ছে কিন্তু ক্যান বি এক্সাইটিং এর সাবজেক্ট। তাহলে অ্যানি ফুটবল টুর্নামেন্ট এটা হচ্ছে সাবজেক্ট, আর এর ভার্ব হচ্ছে ক্যান বি, এটা হচ্ছে ভার্ব। তাহলে মাঝখানে যেটুকু আছে সেটুকু আমাকে বুঝতে হবে যে এটুকু হচ্ছে নন ফাইনাইট যুক্ত কোনো ফ্রেজ, কারণ এখানে কোনো কনজাংশন নেই, অতএব অ্যারেঞ্জকে আমার নন ফাইনাইট করতে হবে। আর নন ফাইনাইট করার সময় আমাকে আবার ভাবতে হবে যে এখানে যে ভার্বটি আছে সেই ভার্বটি কি বর্তমানে যে সাবজেক্ট তার দ্বারা হচ্ছে, এটাই যেহেতু তার আগের নাউন, যেহেতু এখানে আমরা তার আগের ওয়ার্ড পেয়ে গেছি, তার মানে অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ মানে আয়োজন করা। তাহলে টুর্নামেন্ট নামক যে ওয়ার্ডটি, এটা দ্বারা তো আয়োজন কাজটি হয় না, বরং টুর্নামেন্টকে আয়োজন করা হয়। এখন কারা আয়োজন করে তাদের কথা কিন্তু এখানে উল্লেখ নেই। তাহলে ধরলাম উল্লেখ নেই বা পরে আছে, ধরতে পারি। তাহলে আমরা কি করবো? এখানে পাস্ট পার্টিসিপল করে দিব। তাহলে এখানে কি লিখবো? অ্যারেঞ্জড। তাহলে অ্যানি ফুটবল টুর্নামেন্ট অ্যারেঞ্জ বিটুইন টু স্ট্রং টিমস ক্যান বি এক্সাইটিং। তাহলে এই অ্যারেঞ্জটা হচ্ছে নন ফাইনাইট ভার্ব, কিন্তু এখান থেকে শুরু করে এটা হচ্ছে পাস্ট পার্টিসিপল ফ্রেজ। আর অ্যানি ফুটবল টুর্নামেন্ট ক্যান বি এক্সাইটিং এটুকু হচ্ছে আমাদের ফুল যে ক্লজটুকু, সেটুকু মানে ফুল যে অংশটুকু সেটা। আর ওখান থেকে আমরা জাস্ট পাস্ট পার্টিসিপল ফ্রেজ দিয়ে টুর্নামেন্টকে পোস্ট মডিফাই করেছি। ঠিক আছে, যেগুলো অন্যান্য ক্ষেত্রে আমরা করেছি। আমরা একটু খেয়াল করতে পারি বিষয়গুলোকে। এবার বলি, দ্য রেজাল্ট রিমেইন অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, till the end, because any team might win the other team score a goal within seconds। দেখো কত সেন্টেন্সগুলো একটু মোটামুটি জটিল, এক একটা অংশকে আলাদা আলাদা করে ধরতে না পারলে কিন্তু কাজ তোমরা সহজে করতে পারবে না। এটা মুখস্থ করতে হবে না, টেকনিক্যালি বুঝতে হবে। এখন টেকনিক্যালি বোঝার জন্য আমাকে প্রথমে ভাবতে হবে সেন্টেন্সটি আবার সিম্পল, কমপ্লেক্স নাকি কম্পাউন্ড।
আমরা একটু কনজাংশন দেখার চেষ্টা করব। আসলে টিল কনজাংশন হয়, কিন্তু এখানে টিল হচ্ছে প্রিপোজিশন, টিল দ্য এন্ড, কারণ তারপর আবার বিকজ দেওয়ার একটা কনজাংশন রয়েছে। তার মানে টিল দ্য এন্ড এটা হচ্ছে একটি প্রিপোজিশনাল ফ্রেজ, যেটা টাইম নির্দেশ করছে, অ্যাডভার্ব হিসেবে বসেছে। আবার বিকজ একটা কনজাংশন হিসেবে বসেছে, যার মধ্যে আবার রয়েছে এনি টিম মাইট উইন দ্য আদার টিম, তাই তো, যে কোনো টিম অন্য টিমের উপরে জয়লাভ করতে পারে, স্কোর আ গোল উইদিন সেকেন্ডস। এখানে আবার আরেকটি ব্র্যাকেটে ভার্ব রয়েছে। তার মানে এখান থেকে এইটুকু একটা ক্লজ, এইটুকু একটা ক্লজ, আর দ্য রেজাল্ট এই টিল দ্য এন্ড এইটুকু একটা ক্লজ ধরে নিলাম। এখন এই দুইটা ক্লজের মধ্যে প্রথম ক্লজের ভার্ব মোটামুটি এটা একটি, তার মানে সিম্পল সেন্টেন্সের মধ্যে আমাকে এটাই ভাবতে হবে যে এটাই ফাইন্ড আউট করতে হবে, কারণ এখানে আর কোনো ভার্ব নেই। তাহলে দ্য রেজাল্ট রিমেন অলমোস্ট আনপ্রেডিক্টেবল, তাহলে রেজাল্ট আনপ্রেডিক্টেবল থাকে, তার মানে এটাও প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স। আর যেহেতু একটা প্যাসিভের ব্যাপার আসছে না, কারণ রেজাল্টকে নির্দেশ করা হচ্ছে, বা এটা একটি নন ফাইনাইট ভার্ব, সরি ইনট্রানজিটিভ ভার্ব, তাই না, এটাকে আমরা ট্রানজিটিভ করতে পারছি না, বরং এটা একটি কি বলবো আমরা, কোভুলেটিভ ভার্ব বা লিঙ্কিং ভার্ব হিসেবে কাজ করেছে, কারণ আনপ্রেডিক্টেবল কাকে নির্দেশ করছে, রেজাল্টকে নির্দেশ করছে। অতএব আমরা লিঙ্কিং ভার্বেরও কিন্তু প্যাসিভ করতে পারি না, তার মানে এটাকে আমরা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সে বসাই দিব। সরি, রিমেইন্স করলাম কারণ রেজাল্ট হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার, তাহলে এই অংশটুকু হলো আমার ভার্ব। তাহলে দ্য রেজাল্ট রিমেন্স অলমোস্ট আনপ্রেডিক্টেবল টিল দ্য এন্ড, কারণ বিকজ এনি টিম মাইট উইন দ্য আদার টিম, কারণ একটা টিম অন্য টিমের উপর জয়লাভ করতে পারে। এখানেও দেখো অলরেডি ফাইনাইট ভার্ব দেওয়া রয়েছে, যেহেতু এখানে মাইট উইন ফাইনাইট ভার্ব দেওয়া দেওয়া রয়েছে, তাহলে এটাকে আমাকে নন ফাইনাইট করতে হবে, তাই না। এখন এক টিম অন্য টিমের উপরে জয়লাভ করতে পারে, কিভাবে জয়লাভ করবে, স্কোর আ গোল উইদিন সেকেন্ডস, মানে কি সেকেন্ডের মধ্যে একটা গোল করে। এখন এটা যেহেতু অলরেডি ফাইনাইট ভার্ব দেওয়া রয়েছে, এবং এটাও যেহেতু এর ভিতরে যেহেতু আর কোনো কনজাংশন নেই, তার মানে এটাও একটি সিম্পল সেন্টেন্সের মতোই, একটা ফাইনাইট ভার্ব থাকলে এটাকে আমার নন ফাইনাইট করতে হবে। এখন নন ফাইনাইট করার সময় আমাকে এবার ভাবতে হচ্ছে যে কাজটি কার দ্বারা হবে। তাহলে এই গোলটা কারা করবে, যে টিম জিতবে, মানে এনি টিম মাইট উইন, মানে যে টিম জিতবে তারা স্কোরটি করবে। তার মানে এটা এই সেন্টেন্সের আপাতত যে সাবজেক্ট, মানে মাইট উইন এই অংশটুকুর, মানে এই ক্লজের আপাতত যে সাবজেক্ট সে হচ্ছে এই জায়গায় এনি টিম। তাহলে এনি টিম মাইট উইন, তাহলে এই ভার্বেরও সাবজেক্ট হচ্ছে এনি টিম, আবার স্কোর করবে এরাই, এনি টিম মানে যারা হচ্ছে জিতবে। তাহলে এখন সেন্সটা চলে গেল কার দ্বারা, যে নন ফাইনাইট ভার্বটার সাবজেক্টের দ্বারা হচ্ছে। তাহলে আমরা কিন্তু তিনটা ব্যাপার পেয়েছি, একটা হচ্ছে নন ফাইনাইট ভার্বটি হয় সাবজেক্টের দ্বারা হবে, আর নয় নন ফাইনাইট ভার্বটি তার যে নাউন রয়েছে আগের তার দ্বারা হবে, আর না হয় নন ফাইনাইট ভার্বটি যার দ্বারা হবে তার উল্লেখ নেই। তাহলে তিনটা ব্যাপারই আমরা কিন্তু পেয়েছি। এখানে পেয়েছি কাজটি যার যার দ্বারা হবে সে তার আগেই রয়েছে, এখানে পেয়েছিলাম যে কাজটি যার দ্বারা হবে তার উল্লেখ নেই, আর এখানে এখন পাচ্ছি যে কাজটি যার দ্বারা হবে সে নিজেই সাবজেক্টেই বসে আছে। এখন যখনই সাবজেক্টে বসে থাকবে এবং একই সাবজেক্ট যদি দুটা কাজই করে থাকে ওই সেন্টেন্সের, এবং সেন্টেন্সটি নন ফাইনাইট হবে, সরি সেন্টেন্সটি একটি ক্লজ হবে বা সিম্পল সেন্টেন্স হবে, এবং দুটা ভার্ব রয়েছে, এবং দুটা ভার্বেরই এজেন্ট হচ্ছে এই সাবজেক্ট নিজেই, তখন আমাকে ভাবতে হবে যে এই দুটা ভার্বের আদলে, এই মাইট উইন আর স্কোর, এই দুইটার আদলে আমাকে ভাবতে হবে এই দুটার মধ্যে সে কোন কাজটি আগে করছে। এটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে সাবজেক্ট দ্বারা যদি ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্ব দুটাই সংগঠিত হয়, তখন আমাকে ভাবতে হবে যে দুটা কাজের মধ্যে সে আগে কোনটা করে, আগে কি জেতে তারপরে গোল করে, নাকি গোল করার পরে জিতে। যদি মনে হয় যে ফাইনাইট ভার্বটি আগে সংগঠিত হচ্ছে এবং নন ফাইনাইট ভার্বটি পরে সংগঠিত হচ্ছে, তাহলে নন ফাইনাইট ভার্বকে আমরা ইনফিনিটিভ করব। তাহলে আমি একটু লিখি যে নন ফাইনাইট ভার্বের আদলে, তাই তো, আমরা একটু লিখবো জায়গায়। এখন দেখো, নন ফাইনাইট ভার্বটি যদি কি হয়, আগে হয়, তাই তো, আমরা একটু বাংলায় লিখি, নন ফাইনাইট ভার্বটি যদি আগে হয় তাহলে একরকম বিষয়, আর যদি পরে হয় তাহলে কি কি করব, হ্যাঁ, এই ব্যাপারগুলো আমাকে এখন খেয়াল করতে হবে। তাহলে নন ফাইনাইট ভার্বটি, একটু ফন্টটা চেঞ্জ করে নিই তোমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে আমরা এখন দেখব যে নন ফাইনাইট ভার্বটি যদি আগে হয়
তাহলে আমরা করব হচ্ছে জিরেন্ড। ঠিক আছে, নন ফাইনাইট ভার্বটি যদি আগে হয় তাহলে করব আমরা জিরেন্ড, আর যদি পরে হয় তাহলে করব হচ্ছে ইনফিনিটিভ। ওকে, বিষয়টা কিন্তু জরুরি। এখন তাহলে এবার আমরা চলে যাই, দেখি বুঝে নিতে পারি কিনা। এখন মাইট উইন এবং স্কোর, তাহলে উইন মানে জেতা আর স্কোর মানে গোল করা। তাহলে এই কাজটি আগে হচ্ছে না পরে হচ্ছে? স্কোর। তাহলে এই কাজটি আগে হচ্ছে, কারণ এই দুটা কাজের মধ্যে সে আগে গোল করবে তারপর জিতবে। তার মানে যদি হয় তাহলে আমরা করব হচ্ছে জিরেন্ড। তাহলে আমরা কি করবো এখানে? স্কোরিং। তাহলে আমরা এখানে নন ফাইনাইট করে দিব, এটা হয়ে যাবে স্কোরিং। কেন আইএনজি করছি বুঝতে পারছো তো? এটা তখন প্রেজেন্ট পার্টিসিপল নয়, এটা কিন্তু তখন জিরেন্ড। এটা কিন্তু তখন জিরেন্ড। তাহলে any team might win the other team scoring a goal within a second। এই হলো আমাদের ব্যাপার। আর যদি পরে হতো তাহলে আমরা কিন্তু ইনফিনিটিভ করতাম, টু স্কোর। হ্যাঁ, তাহলে আবারও বলছি, যদি সাবজেক্ট দ্বারা হয়ে থাকে নন ফাইনাইট ভার্বটি, তখন ভাবতে হবে যে সে, তাহলে ওই সাবজেক্টের ফাইনাইট ভার্ব এবং নন ফাইনাইট ভার্বের মধ্যে কোনটি আগে হচ্ছে। আমরা সবসময় নন ফাইনাইট ভার্বকে নিয়ে কথা বলবো, তাই নন ফাইনাইট ভার্ব আগে হচ্ছে না পরে হচ্ছে তার উপর ভিত্তি করে ইনফিনিটিভ অথবা জিরান করব। আর যদি নন ফাইনাইট ভার্বটি তার আগের নাউন দ্বারা হয়, যে সাবজেক্ট নয়, সে আপাতত অবজেক্ট বা কমপ্লিমেন্ট, তার দ্বারা হয়, তাহলে আমরা তার সাথে আইএনজি করব। আর যার দ্বারা কাজটি সংগঠিত হবে সেটা যদি পরে থাকে বা উল্লেখ না থাকে, তাহলে আমরা সেটার পাস্ট পার্টিসিপল করব। আশা করি তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা চলে আসি পরবর্তী সেন্টেন্সটাকে। দ্য রেফারি ইজ টু সি হোয়েদার রুলস অ্যান্ড অর্ডার মেইনটেন বাই দ্য প্লেয়ার্স। এটা আবার কমপ্লেক্স না সিম্পল সেটা ভাবতে হচ্ছে। হ্যাঁ, হোয়েদার একটি কনজাংশন এখানে রয়েছে অলরেডি। যেহেতু হোয়েদার একটি কনজাংশন, তাহলে আমাকে ভাবতে হচ্ছে দ্য রেফারি ইজ টু সি, এটা একটা ক্লজ, এখানে কোনো ব্র্যাকেট নেই, অথবা আমাদের এটা নিয়ে ভাবতে হবে না। রুলস অ্যান্ড অর্ডার মেইনটেন বাই দ্য প্লেয়ার্স। এখন রুলস অ্যান্ড অর্ডার হচ্ছে এখানে সাবজেক্ট, আর মেইনটেন হচ্ছে আমার ভার্ব। এখন দেখো কোন টেন্স আমরা বুঝেছি, এটা প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাই না? কারণ এটা সবসময়ের জন্য ঘটনা ঘটছে একইভাবে, যেটা জেনারেল কথাবার্তা। এখন ভাবতে হবে এটা ইনডেফিনিট টেন্সে রয়েছে, কিন্তু এবার ভাবতে অ্যাক্টিভ না প্যাসিভ। এখন রুলস অ্যান্ড অর্ডার, এরা যে সাবজেক্ট, মেইনটেন কাজটা কি এরা করতে পারে? করতে পারে না। তার মানে সাবজেক্ট হচ্ছে অ্যাক্টিভ নয়, প্যাসিভ। আর যারা এজেন্ট তারা কিন্তু বাইরের পরে রয়েছে, অতএব এটা প্যাসিভের কিছুটা সেন্স আমাকে অলরেডি দিয়েছে। তার জন্য আমাকে করতে হবে কি, প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের জন্য যেহেতু রুলস এন্ড অর্ডার হচ্ছে আমার সাবজেক্ট এবং এরা যেহেতু প্লুরাল ফর্ম, তাই আর করতে হবে, এবং যেহেতু এটা প্যাসিভ করতে হবে, এই জন্য আমাকে মূল ভার্বের পাস্ট পার্টিসিপল করতে হবে। তাহলে whether rules and order are maintained by the players, তাহলে the referee is to see whether rules and order are maintained by the players। তাহলে দেখো এখানে আমরা কিন্তু সব ধরনের পেয়েছি, শুধু ইনফিনিটিভ বাদ দিয়ে। ইনফিনিটিভ বাদ দিয়ে আমরা সব পেয়েছি, টেন্স পেয়েছি, প্যাসিভ পেয়েছি, অ্যাক্টিভ পেয়েছি, নন ফাইনাইট ভার্বের দুটা পেয়েছি ইনফিনিটিভ বাদ দিয়ে। একটা হচ্ছে আইএনজি, তার ভিতরে পেয়েছি প্রেজেন্ট পার্টিসিপল পেয়েছি, জেরেন্ট পেয়েছি এবং পাস্ট পার্টিসিপল পেয়েছি। তো আশা করি তোমরা পুরো বিষয়টি বুঝেছো, এবং আমি যে ইনস্ট্রাকশনগুলো দিলাম তোমাদের এখানে, ঠিক সেইভাবে বিষয়টাকে বোঝার চেষ্টা করবে। তাহলে হাজার রকমের নিয়ম তোমাদের মুখস্থ রাখার দরকার নেই, কারণ এটা একদম সিম্পল আলোচনা। এটা পুরোটাই ছিল প্রেজেন্ট ইনডেফিনিট টেন্সের। তাহলে প্রথমে টেন্স ধরে ফেললাম, তারপরে টেন্স অনুসারে অ্যাক্টিভ না প্যাসিভ ধরলাম, তারপর যদি নন ফাইনাইট হয় সেটা কি জিরেন্ড না ইনফিনিটিভ যা হবে, এর তিনটা বিষয় আমি বলেছি। তোমরা একটু খাতায় সুন্দর করে লিখে নিয়ে বিষয়টাকে আরেকবার একটু প্র্যাকটিস করবে, দেখবে বিষয়টা একদম ক্লিয়ার হয়ে যাবে। আর যদি একবার ক্লিয়ার হয়, তাহলে তোমাদের যে কোনো ধরনের রাইট ফর্ম ভার্ব দিলে সেটা পরিচিত বা অপরিচিত তোমরা সহজেই সমাধান করতে পারবে, একদম 10-এ 10 পাবে। ঠিক আছে, সো ডিয়ার স্টুডেন্টস, আজ আর নয়, অনেক আলোচনা হয়েছে। এখন তোমাদের কাজ হলো বিষয়টি সুন্দরভাবে বুঝে নেওয়া। শুধু এই যে রাইট ফর্ম ভার্ব এটাকে জাস্ট মুখস্থ করে নেওয়া নয়, বরং বিষয়টাকে বুঝে নেওয়া। ওকে, সো পরবর্তী ক্লাসে আবার তোমাদের সাথে আরেকটি বোর্ড কোশ্চেন সমাধান নিয়ে হাজির হব। ততক্ষণ পর্যন্ত ভালো থাকো, সুস্থ থাকো, এই কামনায় বাই।